আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন, কিছুই তো রাখলেন না। মাসুদ আজহারের বংশ নির্বংশ হয়ে গেল। এবারে সিডিএস আপনি থামান, আমরা আর পাচ্ছি না। আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে। ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত যখন আর্থকুইক হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, ফ্লাড হয়, তখন আমাদের দেশের আর্মি, প্যারামিলিটারি, এনডিআরএফ, আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়। এমনকি তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল, সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে 24 ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা। তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি, আপনি পালিয়েছেন মেয়র রোড ছেড়ে ডোরিনা ক্রসিং এ আপনি পালিয়েছেন। আপনার এত উদ্ধত অহংকার হয় কোত্থেকে? আমি আগের বক্তা মোহন রায় এক্স সার্ভিসম্যানের কথা শুনছিলাম। প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা। এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অন্দর ঘুষকে মারা, ভিতরে ঢুকে মারল, তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায়? এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন। আর্মির একটা এক্সারসাইজ রয়েছে, বড় বড় ব্রিজগুলো, সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর। এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে, দ্বিতীয় হুগলি সেতুতে। সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে, এটা যেন আলাদা দেশ, উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী। আর্মি ঢুকে পড়েছে। আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না। সারা রাত্রি যাপন করেছেন। এই যে মানসিকতা, এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয়। এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে, যারা বলে আজাদি ঝুটা হয়, যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয়, যারা 15ই আগস্ট 26শে জানুয়ারি পালন করতে কষ্ট হয়, ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয়, তারা এই মানসিকতা পোষণ করে। যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে 1 সেপ্টেম্বর এই মেয়র রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে
কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি, প্রতিবাদ করি এবং আমার আর্মি, আমার জান, আমার মান, আমার শান, আমার গৌরব। সেই কারণে আজকে কোর্টে লড়াই করে এক্স সার্ভিসম্যানরা এখানে বসেছেন। কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বেয়ারাররা আসবেন না। আপনি তুলুন ছবি, নিচে চেয়ারে অর্জুন সিং, তাপস রায় আছে, দুজনের কেউ অফিস বেয়ারার নয়। আপনাদের সঙ্গে কোর্টে আমাদের দেখা হয়, আবার দেখা হবে কোর্টে, চিন্তার কোনো কারণ নেই। উই অল আর ল অ্যাবাইড পিপল। আপনার মুখ্যমন্ত্রী কোর্টকে মানে না। আপনার মুখ্যমন্ত্রী যখন যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন। এই পুলিশের 25% দিয়ে দিতে বলেছিল বকেয়া। লজ্জা করে না? হাফ বেতন পান, অর্ধেক বেতন পাচ্ছেন, অর্ধেক বেতন পান আপনারা, হাফ বেতন আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর জন্য। আপনারা প্রত্যেকে বঞ্চিত। ভারতবর্ষে স্বাধীনতার পরে কোন প্রথম সারির রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে। কোর্টের অবমাননার দায়ে 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে? নাম উঠেছে কার? তার নাম মমতা ব্যানার্জি। কেন? 2021-এ নন্দীগ্রামে আমার কাছে 1956 ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে। প্রধান বিচারপতি সেই মামলা শোনার দায়িত্ব দিয়েছিলেন মাননীয় জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে। কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি, একইভাবে বিজেপির লোক বলে। কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন, 5 লক্ষ টাকা ফাইন করেন। এই মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে। এই মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না। তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে এক্স সার্ভিসম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানের প্রতিবাদ করল।